আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্রের আজকের ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের আজকে নতুন একটা অধ্যায় শুরু করাচ্ছি। সেটা হলো চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন বা ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমরা কি কি অংশ পড়ব এবং কি কি অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো সেটা হলো তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, এবং তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা ব্যাখ্যা করতে পারবো, এবং কিছু ব্যবহারিক অংশ, ফ্যারাডের সূত্র, কিভাবে তড়িৎ পরিবহন হয়, কোনো পাত্রে কোন দ্রবণটা রাখা যাবে, তারপর শুষ্ক কোষ, ফুয়েল সেল, হাইড্রোজেন সেল, এই সেলগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আমাদের প্রথম আলোচনা হচ্ছে তড়িৎ পরিবাহী এবং এর প্রকারভেদ নিয়ে যদি আমরা আলোচনা করি। আমরা জানি যে আমাদের ঘর বাড়িতে বিভিন্ন ধরনের বৈদ্যুতিক জিনিসপত্র রয়েছে যা আমাদের সচরাচর সবসময় ব্যবহার করতে হয়। এখন কথা হলো এই বিদ্যুৎ কোথা থেকে আসে, কিভাবে এই বিদ্যুতের পরিবহন ঘটে। দেখো, তড়িৎ পরিবাহী বা ইলেকট্রিক কন্ডাক্টরস কাকে বলে? যেসব ধাতব অথবা অধাতব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ বা তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে আমরা বলি তড়িৎ পরিবাহী। কপার তার হলো ধাতব পরিবাহী এবং গ্রাফাইট হলো একটি অধাতব পরিবাহী। আমরা জানি কপার ধাতু, তাহলে কপারের যে তারটা সেটাকে আমরা বলবো ধাতব পরিবাহী, এবং গ্রাফাইট যেহেতু অধাতু তাহলে গ্রাফাইটের যে তারটা থাকবে সেটাকে বলা হবে অধাতব পরিবাহী। তরল পদার্থ মার্কারি বা পারদ বা মার্কারি তড়িৎ পরিবহন করে। এরপর আসো তড়িৎ অপরিবাহী। তাহলে কাকে বলবো? যাদের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না তাদেরকে আমরা বলবো তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর। ইলেকট্রিক তারের উপর প্লাস্টিক অথবা রাবারের যে আবরণ দেওয়া হয় এরা হলো তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর। তোমরা খেয়াল করবে আমাদের যে তারগুলো ব্যবহার করা হয় এই তারগুলোর বাইরে একটা রাবারের আবরণ থাকে। এই রাবারের তারে ধরলে কিন্তু কখনোই তোমার শরীরে ইলেকট্রিক শক লাগবে না। তোমার শরীরে ইলেকট্রিক শক লাগবে যখন সরাসরি তোমার শরীর বা তোমার হাতের আঙ্গুল কোনো কিছু বৈদ্যুতিক কোনো কিছুর সংস্পর্শে আসে। তার মানে রাবারের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে না, কিন্তু রাবারের নিচে যে কপারের তারটা রয়েছে সে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ খুব সহজেই পরিবহন হচ্ছে। এবার আসো তড়িৎ পরিবাহীর শ্রেণীবিভাগ যদি আমরা করি, তড়িৎ পরিবাহীকে তিনটা শ্রেণীতে ভাগ করা যায়। একটা হলো তড়িৎ সুপরিবাহী, তড়িৎ অর্ধপরিবাহী, সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর। তড়িৎ সুপরিবাহী তাহলে কাদেরকে বলবো? যেসব ধাতু যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার ইত্যাদি খুব সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে তাদেরকে আমরা বলবো তড়িৎ সুপরিবাহী বা গুড কন্ডাক্টর। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কাদেরকে বলবো? তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী। আমরা কিছুক্ষণ আগেই দুটো সংজ্ঞা পড়লাম। যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে তাদেরকে বলা হয় তড়িৎ পরিবাহী, যাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না তাদেরকে বলা হয় তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর। এই দুইয়ের মাঝখানে পরিবাহিতা গুণসম্পন্ন কিছু পদার্থ থাকে যাদের মধ্যে তড়িৎ পরিবাহীর বৈশিষ্ট্যও থাকে এবং তড়িৎ অপরিবাহীর বৈশিষ্ট্যও থাকে। তাদেরকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তড়িৎ অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর। যারা বিদ্যুৎ পরিবহন করতে পারছে তাদেরকে আমরা বলছি কন্ডাক্টর অথবা গুড কন্ডাক্টর। যারা অর্ধপরিবাহী তাদেরকে বলা হচ্ছে সেমি কন্ডাক্টর। কারা সেই সেমি কন্ডাক্টর? পর্যায় সারণীর 14 নম্বর গ্রুপের সিলিকন এবং জার্মেনিয়াম এসব অর্ধধাতু বা মেটালয়েড হলো সেমি কন্ডাক্টর। তাহলে আমরা সেমি কন্ডাক্টরের উদাহরণটাও পেয়ে গেলাম। কোথায় পাচ্ছি তাদেরকে? গ্রুপ 14তে সিলিকন এবং জার্মেনিয়াম হলো অর্ধধাতু বা মেটালয়েড এবং কন্ডাক্টর। তাহলে সুপার কন্ডাক্টর কাকে বলে? বর্তমানে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর নামক বিশেষ তড়িৎ পরিবাহী আবিষ্কৃত হয়েছে। এদের একটা নির্দিষ্ট সন্ধি তাপমাত্রা মানে সুপার কন্ডাক্টিভ ট্রানজিশন টেম্পারেচার নামক একটা নিম্ন তাপমাত্রা থাকে। ওই তাপমাত্রার নিচে এসব পরিবাহীর কোনো বিদ্যুৎ রোধ থাকে না। যেমন ট্রানজিশন তাপমাত্রা 23.2 কেলভিন। আবার এই যে যৌগটা দেওয়া হচ্ছে সেটা ট্রানজিশন তাপমাত্রা দেওয়া হচ্ছে 90 কেলভিন। এসব সুপার কন্ডাক্টরের মধ্য দিয়ে কোনো শক্তির অপচয় ছাড়া বিদ্যুৎ অনায়াসে চলতে পারে। বিদ্যুৎ পরিবাহীর ক্ষেত্রেও যেটা হয়, মাঝে মাঝে বিদ্যুতের অপচয় বা শক্তির অপচয় হয়, কিন্তু সুপার কন্ডাক্টরের ক্ষেত্রে কোনো ধরনের বিদ্যুতের অপচয় ছাড়া এই বিদ্যুৎ চলাচল করতে পারে।
তড়িৎ পরিবাহীর প্রকারভেদ, আমরা প্রথমে যে প্রকারভেদটা পড়লাম এটার আরেকটা প্রকারভেদ হতে পারে যে তড়িৎ পরিবহনের মেকানিজমের ভিন্নতার উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী কাদেরকে বলবো? কঠিন ধাতব এবং অধাতব তড়িৎ পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী বলা হবে। যেমন কপার হচ্ছে ধাতু এবং গ্রাফাইট হচ্ছে অধাতু ইলেকট্রনীয় পরিবাহী। বৈশিষ্ট্য হিসেবে তোমরা খেয়াল করো, এসব কঠিন পদার্থে পরমাণুর সর্বভৌস্থ স্তরে এক বা একাধিক সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। আমরা জানি সব ধরনের ধাতুতে সর্বভৌস্থ স্তরে ত্যাগ করে দেওয়ার মতো একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে, যা তারা খুব সহজেই ত্যাগ করে দিয়ে তার নিকটতম মৌলের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে অথবা অষ্টক পূরণ করতে পারে। তাই এসব পরিবাহীর এক প্রান্তে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে এদের এক পরমাণু থেকে পাশের পরমাণুতে সঞ্চরণশীল ইলেকট্রনের প্রবাহের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য, এসব পরিবাহী তাপমাত্রা বৃদ্ধি যখন পায় তখন ইলেকট্রনের কম্পন বৃদ্ধি পায় এবং তড়িৎ প্রবাহ হ্রাস পায়। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ইলেকট্রনের কম্পন বৃদ্ধি পেয়ে যায় এবং তড়িৎ প্রবাহ হ্রাস পায়। 3 নম্বর হলো তড়িৎ পরিবহনকালে কঠিন ইলেকট্রনীয় পরিবাহীর মধ্যে কোনো ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে না। এই তিনটি হলো ইলেকট্রনীয় এবং ধাতব পরিবাহীর বৈশিষ্ট্য। এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে যদি দেখি, আয়নিক যৌগের গলিত তরল অবস্থা এবং জলীয় দ্রবণ এবং পোলার সমযোজী অ্যাসিড, ক্ষার এবং ইত্যাদি জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন ঘটে। তার মানে আমরা এতক্ষণ যেটা পড়ছিলাম সেটা ছিল আমাদের তড়িৎ পরিবহন নিয়ে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী নিয়ে যদি আমরা কথা বলি, আয়নিক যৌগের গলিত তরল অবস্থা এবং জলীয় অবস্থা, অর্থাৎ এখন ধাতু ছাড়াও কোনো একটা যৌগ সেটা যদি তরল অবস্থায় থাকে, এমন তরল অবস্থায় থেকেও ক্যাটায়ন এবং অ্যানায়ন আমরা জানি যে তো কোনো যৌগ যখন দ্রবণে চলে যায় তখন এর গলিত অবস্থায় তরল ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়ন হিসেবে থাকে। সেই আয়নগুলোও কিন্তু বিদ্যুৎ পরিবহন করতে পারে। এদেরকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, মানে যারা দ্রবণে গিয়ে আয়নে বিশ্লেষিত হতে পারে তাদেরকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ অথবা বিদ্যুৎ পরিবহনকালে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এই কারণেই এদেরকে এরকম একটা নাম। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, এসব তড়িৎ বিশ্লেষ্য আয়নিক যৌগ গলিত অবস্থায় এবং জলীয় দ্রবণে এদের উভয় প্রকার আয়নগুলো ক্যালাস লেটিস অথবা ক্যালাস জালি থেকে মুক্ত হয়ে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন রূপে তরল মাধ্যমে সঞ্চরণশীল থাকে বলে তড়িৎ পরিবহন করে। অর্থাৎ তাদের যেই তরল লেটিসটা থাকবে সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো, ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো তরল মাধ্যমে সঞ্চরণশীল অবস্থায় থাকে এবং তারা বিদ্যুৎ পরিবহন করে। জলীয় দ্রবণে আয়নিক যৌগের এবং পোলার সমযোজী যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো যথাক্রমে ইলেকট্রন গ্রহণ করে এবং বর্জন করে, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। তাই এরূপ তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী বলে। তড়িৎ বিশ্লেষ্যের শ্রেণীবিভাগ। তড়িৎ বিশ্লেষ্যের শ্রেণীবিভাগে আমরা দেখবেন 2টা শ্রেণীবিভাগ করা যায়, একটা হচ্ছে সবল আর একটা হচ্ছে দুর্বল। মানে যারা খুব দ্রুত তড়িৎ বিশ্লেষণ মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করতে পারে বা মানে দ্রবণীয় বা জলীয় দ্রবণে তারা খুব দ্রুত বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আর যাদের সেই ক্ষমতাটা কম তাদেরকে বলা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এবার একটা ছক দেখো, আমরা যে আলোচনাটা মাত্র পড়লাম সেই আলোচনার যে মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটি হলো ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহীকে ভাগ করা হয়েছে 3টি ভাগে, একটা হচ্ছে সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার পরিবাহী। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহীকে ভাগ করা হয়েছে 2টি ভাগে, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। তোমাদের যেটা করতে হবে এই প্রকারভেদগুলো এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ পড়তে হবে এবং সবল এবং দুর্বল তড়িৎ বিশ্লেষের কিছু উদাহরণগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। শক্তিশালী অ্যাসিড যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োটিক অ্যাসিড। শক্তিশালী ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। প্রায় সব ধরনের লবণ যেমন সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এরা সকলেই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কারা?
যারা দ্রবণে গিয়ে আংশিক আয়নে বিশ্লেষ্য হবে তাদেরকে বলা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন দুর্বল যে কোনো ধরনের জৈব অ্যাসিড, সমস্ত জৈব অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড। আমরা জৈব রসায়নে যত ধরনের অ্যাসিড পাবো সেই সবগুলো অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড, এবং জৈব অ্যাসিড মানেই হচ্ছে সেটা দুর্বল। এছাড়া রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। যেমন অ্যাসিটিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। দুর্বল ক্ষার, যেমন সমস্ত জৈব ক্ষারক হচ্ছে দুর্বল ক্ষার, যেমন ইথাইল, অ্যামিন, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। লবণ, খুব কম সংখ্যক লবণ, যেমন মার্কারি ক্লোরাইড, তারপর লেড অ্যাসিটেট, এই লবণগুলো দেখা যায় মৃদু তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করবে। তোমরা যেটা হলো তীব্র এবং মৃদু তড়িৎ বিশ্লেষের এই চারটা তোমরা একটু মুখস্থ করে ফেলবে, বারবার পড়ে প্র্যাকটিস করবে। তোমরা সবসময় মনে রাখবে যে অজৈব যে অ্যাসিড এবং ক্ষার এবং লবণ যেগুলো রয়েছে, মানে অজৈব, যাদের মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের উপস্থিতিটা বাধ্যতামূলক নয়, তাদেরকে আমরা বলছি অজৈব অ্যাসিড, ক্ষারক এবং লবণ। তারাই হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য। আর যত জৈব অ্যাসিড, জৈব ক্ষারক এবং জৈব লবণ তোমরা পাবে, সেই সবগুলোই হচ্ছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবার দেখব আমরা তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার সংজ্ঞা। তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা যদি আমরা দেখতে চাই, যেহেতু আমরা জানি তড়িৎ বিশ্লেষ্যটা সাধারণত হয় আয়নিক যৌগের এবং পোলার সমযোজী যৌগের। আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ অথবা বিদ্যুৎ পরিবহন করার যে ক্ষমতাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। আমি আবার বলছি, আয়নিক যৌগের জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ অথবা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, এই পরিবহন হওয়ার যে ক্ষমতাটা তাকেই বলা হচ্ছে পরিবাহিতা। পরিমাণগতভাবে তড়িৎ বিশ্লেষের রোধের ব্যস্তানুপাতিক হলে তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। তার মানে পরিবাহিতা সেটা হলো আমাদের তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে যে রোধ থাকবে তার ব্যস্তানুপাতিক। তড়িৎ বিশ্লেষের পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পরিবাহিত হওয়ার কালে আয়নগুলো দ্বারা বিদ্যুৎ পরিবহনের বিরুদ্ধে ওই পরিবাহী একটা বাধা সৃষ্টি করে। আমরা জানি যে প্রত্যেকটা ধাতব পদার্থের একটা রোধ থাকে। রোধ মানে হলো তার মধ্য দিয়ে যে বিদ্যুৎ পরিবহন হচ্ছে সেই পরিবহন হতে দেওয়ার মধ্যে তাকে বাধা সৃষ্টি করা, সেটাই হলো আমাদের রোধ। তাকে বলা হচ্ছে ওই তড়িৎ। তো কোনো তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবাহিত হওয়ার কালে আয়নগুলো দ্বারা বিদ্যুৎ পরিবহনের ফলে ওই পরিবাহীর মধ্যে যে বাধার সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে ওই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধ। রোধ হলো তাকেই বলা হচ্ছে যে যদি পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনে বাধা প্রদান করে সেটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধ। আর যদি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে যে বিদ্যুৎটা পরিবহন হচ্ছে সেই পরিবহন করার যে ক্ষমতাটা তাকে বলা হচ্ছে পরিবাহিতা। এখন যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য রোধকে আর এবং পরিবাহিতাকে এল দিয়ে প্রকাশ করি, তাহলে এল সমান হচ্ছে 1/r। আমরা আগেই বলেছি পরিবাহিতা হবে রোধের ব্যস্তানুপাতিক, তাহলে এল সমান 1/r। এল এর সাথে আর এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ পরিবাহিতা যত বেশি থাকবে রোধ তত কম থাকবে, অর্থাৎ বাধাটা তত কম থাকবে। আবার রোধ যদি খুব বেশি থাকে তাহলে পরিবাহিতা হবে কম। এবার যদি পরিবাহিতার এককের ক্ষেত্রে দেখি, পরিবাহিতার একক = 1 রোধের একক। সিজিএস পদ্ধতিতে পরিবাহিতার একক হলো ওহম ইনভার্স 1, বা ওহমকে যদি আমরা লিখি কুলম্বের যে সাইনটা আছে কুলম্ব ইনভার্স 1। এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক হচ্ছে এই এককটা ওহম ইনভার্স 1, এর একটা নির্দিষ্ট নাম আছে, সেটা হচ্ছে সিমেন্স। অর্থাৎ সিজিএস পদ্ধতি। এরকম একটা ছোট প্রশ্ন তোমাদের আসতেই পারে জ্ঞানের প্রশ্নে, যে পরিবাহিতার এসআই পদ্ধতিতে পরিবাহিতার একক কী? সিমেন্স। সিমেন্সকে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে 1 সিমেন্স = 1 ওহম ইনভার্স 1, 1 কুলম্ব ইনভার্স 1 বা 1 মোহ। তড়িৎ বিশ্লেষের দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মেনে চলবে। তড়িৎ বিশ্লেষের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নসমূহ তরল দ্রবণ প্রবাহিত হওয়ার সময় আয়নগুলোর গতি বিপরীতে বাধা সৃষ্টি করবে। তরল মাধ্যমে তড়িৎ বিশ্লেষের আয়নগুলোর গতির এই বাধাকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষের রোধ। কঠিন পরিবাহীর বেলায় রোধ যেমন পরিমাপ করা হয়, তেমনি তড়িৎ বিশ্লেষের বেলায় পরিবাহিতা পরিমাপ করা হবে। কন্ডাক্টেন্স, পরিবাহিতাকে আমরা বলা হচ্ছে কন্ডাক্টেন্স নামে। তাহলে যদি আমরা বলি কন্ডাক্টেন্সের একক হচ্ছে সিমেন্স, এসআই পদ্ধতিতে যার নাম হচ্ছে সিমেন্স, অথবা ওহম ইনভার্স 1 বা কুলম্ব ইনভার্স 1 হিসেবে বলা হচ্ছে। তড়িৎ পরিবাহিতার মধ্যে বিদ্যুৎ পরিবহনে যে বাধা সৃষ্টি হচ্ছে সেটাকে বলা হচ্ছে পরিবাহিতা। তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা মানেই হচ্ছে তার বিদ্যুৎ পরিবহনকারীর করার ক্ষমতা।
আর সেই ক্ষমতাকে পরিমাপ করার জন্য আমাদেরকে রোধের সাহায্য নিতে হবে, এবং পরিবাহিতার সাথে রোধের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এই অংশ থেকে আমরা কি করব, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতার সংজ্ঞা পড়ব, এবং সেই সাথে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর রোধের সংজ্ঞা পড়ব, এবং পরিবাহিতা এবং রোধের যে সম্পর্কটা সেই সম্পর্কটা জানবো, এর এককটা কিভাবে ডিরাইভ হলো সেটা সম্পর্কে জানবো, এবং বাকি কিছু তথ্য আমরা অবজেক্টিভের জন্য জেনে রাখবো। এখন আমরা তড়িৎ পরিবাহিতা সম্পর্কিত কিছু ব্যাখ্যা করব। এখানে দেখো 3টি ব্যাখ্যা আছে। আমি এই 3টি ব্যাখ্যা তোমাদেরকে যে সাজেশন হিসেবে বলি, যেহেতু তড়িৎ রসায়নের শুধুমাত্র আজকের একটি ক্লাস হবে, এবং এই ক্লাসের উপরেই তড়িৎ রসায়ন এবং আমাদের যে আগে পর্যন্ত পড়া যে জৈব রসায়নের পড়াগুলো রয়েছে সেগুলোর উপরে আমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো সেই হিসাবে এখানে কিছু অনুধাবনের প্রশ্ন রয়েছে। বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড তড়িৎ বিশ্লেষ্য হয় না, তীব্র তড়িৎ বিশ্লেষণ নয়, কিন্তু এদের মিশ্রণটা তীব্র তড়িৎ বিশ্লেষণের মতো আচরণ করে। আমরা জানি বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না, ঠিক তেমনিভাবে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিডও তড়িৎ পরিবহন করে না, কিন্তু এই দুটাকে যদি একসাথে মিশ্রিত করা যায় সেক্ষেত্রে দেখা যায় এটা একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মতো আচরণ করে। এর কারণ কি? এর কারণ হলো কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে আয়নের উপস্থিতি আবশ্যক। বিশুদ্ধ পানিতে খুবই অল্প পরিমাণে হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন থাকে বলে বিশুদ্ধ পানি সামান্য পরিমাণ তড়িৎ পরিবহন করে। এই কারণে বিশুদ্ধ পানি তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়। অনুরূপভাবে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিডও একটা পোলার সমযোজী যৌগ বলে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিডও তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়। কিন্তু পানির মধ্য দিয়ে বিশুদ্ধ হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি যোগ করা হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং পানি এই দুটি বিক্রিয়া করে একটা নতুন যৌগ তৈরি করে, সেটা হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, এবং যেটা জলীয় দ্রবণে দ্রাবকায়িত অবস্থায় থাকে এবং একটা স্থায়ী হাইড্রোনিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে, এবং এই হাইড্রোনিয়াম আয়নটি উত্তম পরিবাহী, এবং এই কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণটা তখন তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গণনায় চলে আসে। তার মানে বিশুদ্ধ অবস্থায় পানি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দুটার কোনোটাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য নয়, কিন্তু এদের মিশ্রণটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয়, কারণ এদের বিক্রিয়ায় হাইড্রোনিয়াম নামক একটি আয়নের তৈরি হয় যেটা একটা উত্তম পরিবাহী। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, যে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অপেক্ষা ঘন সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে তড়িৎ পরিবাহিতা বেশি হয় কেন? তাহলে আমরা যদি এখানে একটা নিজের নর্মাল কমন সেন্স ব্যবহার করি, যে লঘু দ্রবণটা মানেই হচ্ছে সেখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা খুবই কম থাকবে। ঘন সোডিয়াম ক্লোরাইড, এখানে যদি আমরা বুঝি নিজের একটু বুদ্ধি খরচ করে, যে ঘন সোডিয়াম ক্লোরাইড মানেই হচ্ছে সেখানে সোডিয়াম ক্লোরাইডের আয়নের সংখ্যা অনেক বেশি থাকবে। তাহলে বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে আমার আয়নের সংখ্যা যত বেশি হবে বিদ্যুৎ পরিবহনটা তত বেশি হবে। যেহেতু লঘু সোডিয়াম ক্লোরাইডে আয়নের পরিমাণটা খুব কম, সে কারণে তার বিদ্যুৎ পরিবাহিতা কম, আর যেহেতু ঘন সোডিয়াম ক্লোরাইডে আয়নের পরিমাণটা খুব বেশি, এ কারণে তার বিদ্যুৎ পরিবাহিতাও অনেক বেশি হবে। আমি এর স্টিল পিকচারগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অক্ষরপত্রের বই থেকে এই অংশটা নিয়েছি, তোমাদেরকে আমি ছবি পাঠিয়ে দিয়েছি। যাদের কাছে এই বইটি নেই তারা এখান থেকে পড়ে নিবে, আর যাদের কাছে বই আছে তারা তো বই থেকেই পড়তে পারবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অপেক্ষা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ অনেক বেশি তড়িৎ পরিবাহিতা। কারণ কি? আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তাই 0.1 দ্রবণে এটা প্রায় সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাবে। বিয়োজিত হয়ে সোডিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। কেন? কারণ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অনেক বেশি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হওয়ার কারণে এটা দ্রবণে যাওয়া মাত্রই সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাবে। আমরা জানি যে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র অ্যাসিড, তীব্র ক্ষার, এগুলো মানেই হচ্ছে যে এরা দ্রবণে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যায়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য দেখা যায় 0.1 মোলারে সেটা সম্পূর্ণভাবে বিয়োজিত হবে না, আংশিকভাবে বিয়োজিত হবে। সুতরাং একই আয়তনের 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অপেক্ষা 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অনেক বেশি সংখ্যক আয়ন থাকবে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়েছিল, কারণ সেটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য ছিল। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু মৃদু তড়িৎ বিশ্লেষ্য ছিল, সে কারণে সেটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়নি, আংশিকভাবে বিয়োজিত হয়েছে। তাহলে আয়নের সংখ্যা বেশি হচ্ছে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডে, আয়নের সংখ্যা কম হচ্ছে 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র এবং মৃদুর মধ্যে যেহেতু এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে যাচ্ছে, তার মধ্যে আয়নের সংখ্যা বেশি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আয়নের সংখ্যা খুবই কম।
এবং এই আয়নের কারণে, আয়নের সংখ্যাধিক্যের কারণে একই পরিমাণ 0.1 মোলার দুটা দ্রবণের ক্ষেত্রেই শুধুমাত্র যেহেতু আয়নের সংখ্যাটার কম বেশি হওয়ার কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অপেক্ষা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে তড়িৎ পরিবাহিতা বেশি হবে। তোমরা এই 3টা প্রশ্ন অনুধাবনের প্রশ্নের জন্য খুব ভালোভাবে পড়বে, কারণ তড়িৎ রসায়ন চ্যাপ্টার থেকে আমি যেই সৃজনশীল প্রশ্নগুলো করব, তড়িৎ রসায়ন শুধুমাত্র জ্ঞান এবং অনুধাবনের প্রশ্নগুলো আমি তড়িৎ রসায়ন থেকে করার চেষ্টা করব। আর উদ্দীপকটা থাকবে আমাদের জৈব রসায়ন চ্যাপ্টার থেকে, এবং উদ্দীপকের ঘ এবং ঘ অংশটা আমাদের জৈব রসায়ন অধ্যায় থেকে থাকবে। আর তড়িৎ রসায়ন থেকে শুধুমাত্র জ্ঞান এবং অনুধাবনের অংশ থাকে। এবং এখানে এই 3টা যে প্রশ্ন আছে, এই 3টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এই 3টা প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। আরেকটা প্রশ্ন এখানে অনুধাবনের প্রশ্নের জন্য যদি তোমাদের আসে যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য, সেক্ষেত্রে তোমরা 4টা পার্থক্য লিখি ছেড়ে দিবে। এত বড় করে লেখার দরকার নেই, তবে পার্থক্যটা অবশ্যই তোমরা পড়বে। ধাতব পরিবাহী যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে পরিবাহিত হয়, আর তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে আয়নের পরিবাহীর মাধ্যমে হয়। ভৌত পরিবর্তন ঘটে কিন্তু রাসায়নিক পরিবর্তন ঘটে না ধাতব পরিবাহীতে, কিন্তু তড়িৎ বিশ্লেষণের মধ্যে রাসায়নিক পরিবর্তন ঘটে এবং নতুন পদার্থের সৃষ্টি হয়। ধাতব পরিবাহীতে জড়বস্তুর কোনো স্থানান্তর ঘটে না, তড়িৎ বিশ্লেষ্যতে জড়বস্তুর স্থানান্তর ঘটে। ধাতব পরিবাহীতে তাপমাত্রা বাড়লে রোধ বৃদ্ধি পায়, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পায়। ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট এবং গ্যাস কার্বন। তাপমাত্রা বাড়লে রোধ হ্রাস পায়, ফলে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়। কঠিন এবং তরল অবস্থায় তড়িৎ পরিবহনের সক্ষম, সেটা হলো ধাতব পরিবাহী। আর কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী শুধুমাত্র গলিত অথবা জলীয় দ্রবণই করবে। আর ধাতব পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জন্য বিজ্ঞানী ফ্যারাডের একটা সূত্র রয়েছে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে পড়ব। সেই ফ্যারাডের সূত্রটা ধাতব পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্রটা প্রযোজ্য। ধাতব পরিবাহীতে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, তড়িৎ পরিবহন তার ঠিক বিপরীত দিকে হবে। এটা আমরা সবসময় জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় সেই দিকেই বিদ্যুৎ পরিবহন হয় না। বিদ্যুৎ পরিবহন এবং ইলেকট্রনের দিক সবসময় বিপরীত দিকে থাকে। আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ধনাত্মক আয়ন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ সেদিকে, এবং ঋণাত্মক আয়ন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে। আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা যদি আমরা খেয়াল করি, আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে রয়েছে জৈব রসায়ন এবং তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন সম্পর্কে আজকের ক্লাসে আমি যতটুকু পড়িয়েছি, তড়িৎ পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী এবং এদের যে প্রকারভেদগুলো পড়লাম, প্রত্যেকটা প্রকারভেদের সংজ্ঞা প্লাস উদাহরণ সহ পড়ব। এবং 3টা অনুধাবনের প্রশ্ন পড়লাম। তড়িৎ পরিবাহিতা সম্পর্কে আমরা পড়লাম, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে আমরা পার্থক্য পড়লাম। এই প্রশ্নগুলো তোমরা জ্ঞান এবং অনুধাবনের জন্য একদমই বাদ দিবে না, খুব ভালোভাবে পড়বে, কারণ যে সৃজনশীল প্রশ্নগুলো আসবে সেই সৃজনশীলগুলোর মধ্যে আমি চেষ্টা করব তড়িৎ রসায়ন থেকেই জ্ঞান এবং অনুধাবনের অংশটি দিতে, এবং বাকি উদ্দীপক এবং ঘ অংশটা থাকবে আমাদের জৈব রসায়ন থেকে। এখন জৈব রসায়নে আমাদের যেহেতু কলেজ খোলা অবস্থায় আমাদের জৈব রসায়ন চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। জৈব রসায়নের শ্রেণী বিভাগ পড়েছি, বিভিন্ন ধরনের বন্ধন প্রকৃতি পড়েছি। তোমরা একটু সূচিপত্রটা দেখো, হাজারিন আগের বইয়ের সূচিপত্রটা দেখো। জৈব রসায়ন সম্পর্কে যেই সাধারণ আলোচনাগুলো শুরুতে রয়েছে, শ্রেণী বিভাগ, ইলেকট্রনীয় তথ্য, কার্বনের চতুর্যোজ্যতা, sp3, sp2, sp এই কাঠামোগুলো আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। এরপর দেখো ইথিন এবং ইথাইন অণুর গঠন, বন্ধন কোণ এবং বন্ধন দূরত্ব, সমগোত্রীয় শ্রেণী, কার্যকরী মূলকের ভিত্তিতে আমরা জৈব যৌগে কীভাবে চিহ্নিতকরণ করব, আমরা এটা একদম ক্লাসের শুরুতেই পড়েছিলাম। যদি আমাদের মহামারীর এই অবস্থাটা তৈরি না হতো, তাহলে হয়তো আমাদের এতদিনে আমাদের জৈব রসায়ন চ্যাপ্টার এবং তড়িৎ রসায়নের অনেকখানি আজকে পড়া হয়ে যেত। তো বিভিন্ন ধরনের সমস্যার কারণে যেহেতু পড়াটা আগানো যায়নি, তাহলে যে পড়াটা আমরা আগে পড়েছিলাম সেটা একটু আবার মেমোরাইজ করে আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যে পড়াগুলো আগে পড়েছি, টিউটোরিয়ালে যে অংশগুলো ছিল সেগুলো একদমই বাদ যাবে না, সেগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। এরপর আমাদের নামকরণ পর্যন্ত আমরা টিউটোরিয়ালে আমরা পড়েছিলাম। টিউটোরিয়ালের পরে আমরা খুব একটা ক্লাস নিতে পারিনি, সমানতা দিয়ে শুরু করেছিলাম। তো পরবর্তীতে দেখা যায় সমানতা ক্লাসগুলো চলা অবস্থাতেই লকডাউন চলে আসে এবং আজ অবধি চলছে। তো এর মাঝখানে আমি চেষ্টা করেছিলাম সমানতাটা তোমাদেরকে শেষ করতে, অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম। সেই সমানতা তোমাদের অবশ্যই থাকবে পরীক্ষায়। সমানতাগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে। অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে।
এরপরে আমরা যে অংশগুলো পড়েছিলাম সেটা হচ্ছে বেনজিন প্রস্তুতি, অ্যালকিন, অ্যালকাইন, এই প্রস্তুতিগুলো আমরা পড়েছিলাম। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু বিক্রিয়া পড়েছিলাম। অ্যারোমেটিসিটি, কীভাবে অ্যারোমেটিসিটি ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা খোলা অবস্থায় পড়েছিলাম। অ্যালিফিটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য, অ্যালিফিটিক এবং অ্যারোমেটিক যৌগের বিভিন্ন ধরনের বিক্রিয়া, সেটা সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া। পারমাণবিক পুনর্বিন্যাস, বেনজিন প্রস্তুতি, বেনজিনের আণবিক অরবিটালটা তোমরা আঁকা শিখবে। আমি একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আণবিক অরবিটালের চিত্রটা কীভাবে আঁকতে হবে সেটা দেখিয়েছিলাম। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়া, অ্যারোমেটিসিটির যে ক্যালকুলেশনগুলো সেগুলো সম্পর্কে সেগুলো পড়বে, যেটা থেকে টিউটোরিয়ালে তোমাদের প্রশ্ন এসেছিল। অ্যালিফিটিক এবং অ্যারোমেটিক যৌগের পার্থক্য পড়বে, সংযোজন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, পুনর্বিন্যাস এবং সমানুকরণ বিক্রিয়া, ছোট্ট একটা বিক্রিয়া আছে। আমরা বেনজিনের বহু প্রতিস্থাপন বিক্রিয়া পড়েছিলাম, অরিয়েন্টেশন পড়েছি, অর্থ প্যারা মেটা, এই বিক্রিয়াগুলোতে কীভাবে অরিয়েন্টেশনগুলো হয়, অর্থ প্যারা অবস্থানগুলো কীরকম হয়, মেটা অবস্থানগুলো কিভাবে আক্রমণ করে। এখানে ফ্যানোলেন অনুরণ পড়েছিলাম। তারপরে আমরা পড়েছিলাম অ্যানিলিনের পড়েছিলাম। আর তারপরে তোমরা পড়বে অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইনের প্রস্তুতি পড়বে, এবং এই তিনটা শনাক্তকারী বিক্রিয়া পড়বে, এবং সম্পৃক্ত এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে পার্থক্যটা রয়েছে সেটাও তোমরা পড়ে নিবে। এবং অ্যালকাইল এবং অ্যারাইল হ্যালাইড সম্পর্কে তোমাদের একটা আলোচনা এখনও হয়নি। তো আমাদের 215 পাতা পর্যন্ত, অর্থাৎ হাজারির বইয়ের একদম জৈব রসায়নের শুরু থেকে শুরু করে মানে সাধারণ আলোচনা, এবং এরপরে আমাদের টিউটোরিয়ালের যে অংশগুলো ছিল এবং সমানতা, এবং এরপরে আমাদের অ্যারোমেটিসিটি, তারপরে বিভিন্ন ধরনের বিক্রিয়া সম্পর্কে আমি যে ক্লাসগুলো নিয়েছিলাম, ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোর ঘনীভবন বিক্রিয়া, বিভিন্ন ধরনের বিক্রিয়াগুলো নিয়ে যতগুলো অনলাইন ক্লাস হয়েছে, এবং এই অনলাইন কোর্সে যে কন্টেন্টগুলো ছিল এই সবগুলো অবশ্যই পড়বে। এবং তোমাদের সিলেবাসটা হচ্ছে একদম 215 পাতা পর্যন্ত তোমরা যা যা পাচ্ছ, এবং সেই সাথে অনলাইন ক্লাসগুলোতে যে কন্টেন্টগুলো দেওয়া আছে আমি এর মাঝখানে অনলাইন ক্লাসের কন্টেন্টগুলো রেখেছি, এই পর্যন্ত তোমাদের সিলেবাসটা থাকবে। তাহলে তড়িৎ রসায়নের শুধুমাত্র আজকের ক্লাসে যেই স্টিল পিকচারগুলো দিয়েছি সেই অংশগুলো, অর্থাৎ তড়িৎ পরিবাহিতার বিভিন্ন ধরনের যে সংজ্ঞাগুলো রয়েছে, এর প্রকারভেদগুলো, উদাহরণগুলো পড়বে, পার্থক্য পড়বে, অনুধাবনের কিছু প্রশ্ন রয়েছে সেগুলো পড়বে, এবং শুধুমাত্র তড়িৎ রসায়নটা পড়বে জ্ঞান এবং অনুধাবনের অংশের জন্য। আর জৈব রসায়ন অংশটা পড়বো আমরা সৃজনশীল অংশের জন্য। আর অবজেক্টিভগুলো তোমরা চেষ্টা করবে হাজারের বইয়ের, অক্ষরপত্রের বইয়ের পেছনে অনুশীলনীতে যে অনুশীলনমূলক যেই বহু নির্বাচনীগুলো দেওয়া আছে, চেষ্টা করবে আমাদের সিলেবাসে কভার হয় যে অবজেক্টিভগুলো রয়েছে সেই অবজেক্টিভগুলো একটু সলভ করতে, এবং অবজেক্টিভগুলো আমরা এখান থেকেই দেওয়ার চেষ্টা করব। সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা থাকলো। তোমরা পরীক্ষার নোটিশ অতি শীঘ্রই পেয়ে যাবে। তোমাদেরকে সশরীরে কলেজে এসে প্রশ্নপত্র এবং পরীক্ষার খাতাগুলো নিয়ে যেতে হবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে পরীক্ষা দিয়ে সে খাতাগুলো আবার কলেজে জমা দিয়ে যেতে হবে, এবং এই পরীক্ষার মূল্যায়নের মাধ্যমেই তোমাদের দ্বাদশ শ্রেণীতে তোমরা উত্তীর্ণ হবে। তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা, এবং আশা করব সবাই পড়াশোনাটা খুব ভালোভাবে করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ সবার সাথে শীঘ্রই দেখা হবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।